তাহলে আমরা আজকে দেখব যেটা, সেটা হচ্ছে যে বাংলাদেশের ডেইরি হিস্ট্রিটা। এটা কি তোমাদেরকে বলা হয়েছিল ডেইরি হিস্ট্রিটা? না ম্যাম। ডেইরি হিস্ট্রিটা বলা হয়। ডেইরির হিস্ট্রি বলতে বা ডেইরির প্রথম কোন কোম্পানিটা তোমার আগে বাংলাদেশে এস্টাবলিশ হয়েছিল কমার্শিয়াল ডেইরির জন্য, মানে মিল্ক বিক্রির জন্য? তোমাদের কোনো ধারণা আছে ফার্স্ট কোন কোম্পানি কমার্শিয়ালি মিল্ক বিক্রির জন্য বাংলাদেশ স্বাধীনতার পরে ফার্স্ট কোন কোম্পানি মানে কমার্শিয়ালি দুধ বিক্রি করতো? তোমরা এটা জানো? না, মিল্ক ভিটা। মিল্ক ভিটা, রাইট, মিল্ক ভিটা এটা। তো আমরা একটু আগে থেকে তোমাদের দেখি যে কোনটা আসলে শুরু করেছিল, কিভাবে শুরুটা হয়েছিল সেটা আমরা একটু দেখবো, এবং এই মিল্ক ভিটার উপর আমরা একটু জানবো যে মিল্ক ভিটাটা কিভাবে আসছে বা কিভাবে কাজ করে। ওকে, আমি সেটা একটু জানবো। তাহলে আমরা যদি দেখি যে প্রথমে হিস্ট্রিটা কিভাবে আসছিল, আমরা একটু করার চেষ্টা করি, তোমাদের স্লাইড শেয়ার করার চেষ্টা করছি। দেখো, এটা দেখা যাচ্ছে? স্লাইড দেখা যাচ্ছে? জি ম্যাম। যে বিল যে সেলিং, এটা যদি আমরা অনেক আগের হিসাবে ধরি যে এটা কত সাল শুরু হয়েছিল, এটা দেখা যায় যে পূর্বে যে ইতিহাসটা সেখান থেকে দেখা যায় যে যেটা রিটেন পাওয়া যায় আর কি, তারা অনেক আগে থেকে নিশ্চয়ই শুরু হয়েছিল। তো রিটেন যেটা পাওয়া যায় সেখানে দেখা যায় যে কত শতাব্দীর মাঝামাঝি, এখানে বলছে 1700 শতাব্দীর মাঝামাঝি, তার মানে সালটা কত হবে? 17 দশকের মাঝামাঝি সময়, তার মানে 1650 বা 1660-এর দিকে, যেটা দেখা যায় যে ইস্ট বেঙ্গল, তখন তো এই পুরোটাই ছিল কি পূর্ব বাংলা, তাই না? তোমার তখন তো ভারত পাকিস্তান উপমহাদেশ একসাথে ছিল। পূর্ব বাংলা যেটা বলা হতো, সেই পূর্ব বাংলা, আর ওটা হচ্ছে পশ্চিম বাংলা ভারতে যেটা আছে। তো এই পূর্ব বাংলায় দেখা যাচ্ছে যে যারা ঘোষ ছিল তারা ইন্ডিয়া থেকে কিছু এই অংশে এসে তারা কি করলো, যে তারা ফ্রেশ মিল্ক, মিষ্টি, ছানা, ঠিক আছে, ঘোল, ঘি, এগুলা কি করতো শহরের যারা কনজিউমার আছে তাদের কাছে বিক্রি করার রেকর্ড পাওয়া যায়। অর্থাৎ 1700 শতকের মাঝামাঝি পূর্ব বাংলায় ঘোষ যারা আছে, তোমরা জানো ঘোষ কাদেরকে বলে জানো তোমরা? ঘোষ কারা? মিষ্টি বানায়। মিষ্টি বানায় যারা, তারা। তো এই ঘোষেরা কি করলো, ঘোষেরা হচ্ছে যে এই পূর্ব বাংলা, যেটা রিটেন রেকর্ড পাওয়া যায়, পূর্ব বাংলা এসে তারা কি করলো, কি শুরু করলো, তারা এই যে দুধ এবং দুগ্ধজাত পণ্য বিক্রি যেটা, সেটা শুরু করে। এবং এটা রিটেন রেকর্ডটা পাওয়া যায় কত, 1700 শতকের মাঝামাঝি, মানে 1650 বা এই দিকে। এবং দেখা যেত যারা ঘোষ কলোনি সব সাতক্ষীরা, সিরাজগঞ্জ এবং চিটাগাংয়ে যারা আছে, এখনো কিন্তু দুধ বিক্রির সাথে তারা জড়িত। জানো তোমরা ঘোষ যারা আছে তারা কিন্তু দুধ বিক্রির সাথে জড়িত। এবং 1830 সালে যেটা দেখা যায়, চিটাগাংয়ে শহরে যে দুধটা বিক্রি হতো, তা এই যে ছোট ছোট গরু, তোমরা রেড চিটাগাংয়ের নাম শুনছো? শুনছো? 2 থেকে 4 লিটার দুধ হতো এবং লোকালি তারা এটা প্রডিউস করে, এবং দেখা যেত যে গ্রাম থেকে এনে শহরে কি করতো, এই যে চিটাগাংয়ে মার্কেটে মিল্ক এবং মিল্ক প্রোডাক্ট, এই যে মানে রেড চিটাগাং থেকে তারা যে দুধটা পাইতো, এটাকে তারা লালন পালন করতো, এবং এটা 2 থেকে 4 লিটার দুধ দিলেও দুধের কোয়ালিটি ভালো ছিল। এবং চিটাগাংয়ে দেখা যেত চিটাগাংয়ের যে গোষ্ঠা আছে তারা ওখান থেকে এনে চিটাগাং শহরে এই দুধ এবং দুগ্ধজাত পণ্যগুলো বিক্রি করতো। তাহলে কি বললাম যে এখনো দেখা যায় সাতক্ষীরা, সিরাজগঞ্জ এবং চিটাগাংয়ে, এখনো শুধু সাতক্ষীরা, সিরাজগঞ্জ এবং চিটাগাং কেন, বাদ বাকি জায়গাতে ঘোষেরা অনেক জায়গাতেই তারা এই পেশা থেকে সরে আসছে, কিন্তু অনেক জায়গায় দেখবে যে এখনো ঘোষেরা দুধ বিক্রি করে, মিষ্টি বানায়, তাই না? তো 1830 সালের দিকে যেটা দেখা যায় যে চিটাগাংয়ের এই যে লোকালি যে কাউটা পরিচিত কি নামে, এটা হচ্ছে রেড চিটাগাং। এই রেড চিটাগাং নামে পরিচিত কাউটা যে তারা লালন পালন করতো, এবং এটার যে দুধ হতো তারা এটা থেকেই এই যে তরল দুধ এবং হচ্ছে যে মিষ্টি জাতীয় পণ্য এনে কোথায়, শহরে বিক্রি করতো। এবং সবচাইতে ওল্ডেস্ট যে ভেটেরিনারি হসপিটাল বাংলাদেশের মানে রেকর্ড পাওয়া যায়, সেটা হচ্ছে 1890 সালে কোথায় ছিল, চিটাগাং। কোথায় ছিল? চিটাগাংয়ে। চিটাগাংয়ে ছিল। এবং
দেখা যেত যে পাবনা এবং খুলনা ডিস্ট্রিক্টের যারা ঘোষ ছিল তারা হচ্ছে মিল্কটা মার্কেটিং করতো কলকাতার বাজারে, কারণ তখন সব একসাথে ছিল এবং কলকাতার বাজারে তাদের বিক্রি করার কারণটাই ছিল যে পাবনা এবং খুলনা থেকে তখন কলকাতা যাওয়া সহজ ছিল। তো ওখানে যে দুধটা প্রডিউস হতো এরা কলকাতার মার্কেটে নিয়ে বিক্রি করতো, যেহেতু কলকাতায় চাহিদা ছিল। এবং দেখা যায় যে এই যে শাহজাদপুর, তোমরা এখন জানো মিল্কভিটা, তাই না? মিল্কভিটার বড় জায়গা কোনটা? সিরাজগঞ্জের শাহজাদপুরে। এবং শাহজাদপুরে যদি যাদের বাড়ি ওই দিকে আছে দেখবা যে বাথান আছে। বাথান চিনো? বাথান মানে কি? যেখানে গরু চড়ে গরু বেড়ায়, চড়ায় ম্যাম। গরু চড়ায়, বাথান যাদের সিরাজগঞ্জের দিকে আছে। এই যে বাথানের এই কনসেপ্টটা কিন্তু বহু আগে থেকে আসছে, সে বহু আপনার লেট 19th সেঞ্চুরি, অর্থাৎ 1890 বা 90 শতকের প্রথম দিকে, লেট 19th সেঞ্চুরিতে রবীন্দ্রনাথ ঠাকুর যিনি ছিলেন উনি কি করতেন, ওইখানের স্থানীয় যারা দুধ প্রোডাকশন করতো তাদের কাছে তার জমিদারের কিছু জমি লিজ দিয়েছিলেন, কিস চড়ানোর জন্য? গরু চড়ানোর জন্য। কথা বুঝছো? তাহলে ওখানে কিন্তু আগে থেকে গরুর ফিডিং এর জন্য যে লিগুমিনাস ফরেস্ট হয় সেটা কিন্তু আগে থেকে তারা জানতো। এবং রবীন্দ্রনাথ ঠাকুরের কোনো একটা বই থেকে জানা যায় যে তা তখনের মানে 19 শতকের শেষের দিকে, অর্থাৎ 1800 সালের 19 শতক, 1890 বা 1887 থেকে 90 এরকম একটা সময় সে কি করেছিল, তোমার যে ছিল যারা ফার্মার ছিল তাদেরকে কি করতো, এই যে তোমার তার জমিদারের কিছু জমি লিজ দিয়েছিল কি গরু চড়ানোর ক্ষেত্র হিসেবে। এরপরে আসো যে কিভাবে মিল্ক ভিটার ডেভেলপমেন্ট হলো, এটা তো অনেক আগের কথা। কিভাবে মিল্ক ভিটার ডেভেলপমেন্ট হলো? 1946 সালে মুখলেসুর রহমান, যাকে আসলে দুগ্ধ বিজ্ঞানের জনকও বলা হয় বাংলাদেশের জন্য, 46 সালে মুখলেসুর রহমান সে কি করলো, একটা 2000 লিটারের ডেইরি প্লান্ট লাহিড়ী মোহনপুর, যেটা বর্তমানে সিরাজগঞ্জ নামে পরিচিত, লাহিড়ী মোহনপুর তখন নাম ছিল, দেশ বিভাগের নাম ছিল লাহিড়ী মোহনপুর পাবনা। তো সেই পাবনায় সে কি করলো, 2000 লিটার ক্যাপাসিটি আছে এরকম একটা মিল্ক প্লান্ট, ডেইরি প্লান্ট সে স্টাবলিশ করলো। কত সালে? 1946 সালে মুখলেসুর রহমান, বাংলাদেশের ডেইরির যিনি পথিকৃৎ, তিনি কি করলেন, লাহিড়ী মোহনপুর, যেটা বর্তমানে সিরাজগঞ্জ নামে পরিচিত, সে পাবনার, সেখানে তুমি 2000 লিটার ক্যাপাসিটি প্রতিদিন প্রডিউস করতে পারে, 2000 লিটার প্রসেসিং করতে পারে মিল্ক, হ্যাঁ, এরকম একটা কি খুললেন, এরকম একটা কারখানা উনি খুললেন। এবং তার টার্গেটটা ছিল যে ক্যালকাটা মার্কেট তখন, যেহেতু ক্যালকাটার লোকজন তখন কি ছিল, উন্নত ছিল, বা তাদের এই যে দুধের চাহিদাটা বেশি ছিল, তারা যাতে প্রতিদিন কি এই যে তিনি যে 2000 লিটার দুধের মানে তোমার ইয়ে করতেন, প্রক্রিয়াজাত করতেন, সেটা র মিল্ক হিসাবে হোক অথবা প্রোডাক্ট হিসাবে, সেটা যেন কলকাতার মানুষদের কাছে পৌঁছে দিতে পারে, এই জন্য তিনি এরকম একটা প্ল্যান্ট এস্টাবলিশ করলেন। এবং সেখানে তার যেটা ইয়ে ছিল যে রেলপথ তখন পাবনার সাথে সরাসরি কোথায় ছিল, মানে লাহিড়ী মোহনপুরের সাথে সরাসরি রেলপথ ছিল কলকাতা। কথাকে বুঝছো? বুঝতে পারছো? জি ম্যাম। তাহলে হচ্ছে যে তারা, ওকে, তারা যে রেলপথ যেহেতু ছিল, উনি এটা হচ্ছে কথা চিন্তা করে যে কলকাতার মার্কেটে আমি যদি করতে পারি এটা আমার লাভজনক প্রতিষ্ঠান, 2000 লিটার ক্যাপাসিটি বিশিষ্ট একটা কি করলো, সে ডেইরি প্লান্ট একটা করলো। এবং আফটার পার্টিশনিং, মানে পার্টিশন, দেশ ভাগ হয়েছিল কবে, এই ভারত পাকিস্তান 19 কত সালে দেশ ভাগ হয়েছিল, কত সালে? ম্যাডাম 47। 47-এ যখন এটা দেশ ভাগ হয়, হ্যাঁ 47-এ দেশভাগ যখন হয়, তখন দেশভাগ হয়ে তো এটা কি হলো, এটা হলো পূর্ব পাকিস্তান, তাই না? আমাদের এটা হলো পূর্ব পাকিস্তান। এবং ভারত যখন ভাগ হয় তখন উনি কি করলো, তখন ওনার সম্পত্তিটা উনি এই যে তার ডেইরি প্ল্যান্টটা আছে সেটা, যে তোমার সম্পত্তি যদি তুমি যদি ওই দিকে যাইতে চাও, মানে ইন্ডিয়াতে যাইতে চাও, তাহলে কি করতে পারবে, তোমার এই সম্পত্তি পাকিস্তানে যেটা আছে সেটার সাথে ওখানের কারো সম্পত্তির এক্সচেঞ্জ করতে পারবে। যে তুমি এখানে আসতে চাও, তুমি ওখানে যেতে চাও, তার মানে তোমার যে সম্পত্তি আছে সেটা আমি নিব, আমার যে সম্পত্তি আছে সেটা তোমাকে দেবো। কথা বুঝছো? এক্সচেঞ্জ অফার। হ্যাঁ, মানে তুমি মনে করো যে পাকিস্তানে যেতে যাচ্ছ, তাহলে তুমি ভারতে তোমার যে সম্পত্তিটা আছে সেই সম্পত্তির সমপরিমাণ আমার কাছে যদি পাকিস্তানে সেই সমপরিমাণ সম্পত্তি থেকে থাকে, তাহলে এটার এক্সচেঞ্জ হতো। কথা কি বুঝছো? জি ম্যাম।
কথাটা বুঝছো, মানে এক্সচেঞ্জ করা, অর্থাৎ ভারত পাকিস্তান যখন ভাগ হয় তখন একটা সময় আসে যখন সম্পত্তি তারা ভারত পাকিস্তানে এক্সচেঞ্জ করে, মানে ভাগাভাগির সময় ভাগাভাগির সময় ভাগ করে নিতে হবে। তখন একটা কোম্পানি এই যে 1952 সালে এই যে মোখলেসুর রহমানের কাছ থেকে এই 2000 লিটার ক্যাপাসিটি বিশিষ্ট ডেইরি প্ল্যান্টটা কিনে নেয়। ঠিক আছে, 1952 সালে সে ভারতের সম্পত্তির সাথে তার এই যে এই পূর্ব পাকিস্তানের এই সম্পত্তি এক্সচেঞ্জ করে এবং একটা প্রাইভেট কোম্পানি ইস্টার্ন মিল্ক প্রোডাক্ট লিমিটেড এই সম্পত্তিটা এই যে 2000 লিটার ক্যাপাসিটি বিশিষ্ট যে তার ডেইরি প্ল্যান্টটা সেটা সে কিনে নেয়। কিনে নেওয়ার পরে 1965 সালে এটার নাম হয় ইস্টার্ন মিল্ক প্রডিউসার কোঅপারেটিভ ইউনিয়ন। কি নাম হয়? ইস্টার্ন মিল্ক প্রডিউসার কোঅপারেটিভ ইউনিয়ন। কখন হয়? যখন গভর্নমেন্ট চিন্তা করে, পাকিস্তান গভর্নমেন্ট চিন্তা করে যে লাহেরি মোহনপুর এটাকে কি করবে, আরো বড় আকারের কারখানা তৈরি করবে 1965 সালে। কিন্তু এটা কিন্তু জাস্ট প্রিলিমিনারি তাদের একটা ধারণা ছিল, ঠিক আছে, প্রিলিমিনারি একটা ধারণা ছিল, হ্যাঁ করতে হবে, এই জন্য তারা একটা করেছিল যে কোঅপারেটিভ ডেইরি ফার্মটাকে, এই যে ডেইরি তোমার স্থাপনাটাকে এটা কোঅপারেটিভ ইউনিয়নের আন্ডারে এনে নাম দিয়েছিল ইস্টার্ন মিল্ক প্রডিউসার কোঅপারেটিভ ইউনিয়ন। এবং এর মাধ্যমে তারা কি করলো, যে সমবায় সমিতির মাধ্যমে দুগ্ধ উৎপাদনের একটা চিন্তা ভাবনা করলো। কি করলো তারা? কোঅপারেটিভ ইউনিয়নের মাধ্যমে অর্থাৎ সমবায় সমিতির মাধ্যমে এই যে কোঅপারেটিভ ইউনিয়নের মাধ্যমে কি করার, যে দুধ আনা এবং বিক্রি করার একটা ব্যবস্থা তারা করলো। এবং এই যে ইস্টার্ন মিল্ক প্রডিউসার কোঅপারেটিভ ইউনিয়ন এটার সাথে আরো দুইটা কোম্পানি করে বঙ্গবন্ধু চিন্তা করলেন যে আসলে আমাদের দেশে যে খাদ্য উৎপন্ন হয়, খাদ্যের কি কি লাগে, মানুষের প্রোটিন লাগে, মানুষের কার্বোহাইড্রেট লাগে, মানুষের, তাহলে দুধ একটা নেসেসারি পার্ট। তো দুধের উন্নয়নের জন্য উনি কি করলেন, এই যে ইস্টার্ন মিল্ক প্রডিউসার কোঅপারেটিভ ইউনিয়ন এটার সাথে আরো দুইটা অ্যাস্ট্রো ডেইরি এবং একটা আরেকটা ডেইরি ছিল, এটার নাম ঠিক আমি এই মুহূর্তে বলতে পারবো না। তো অ্যাস্ট্রো এবং ওই কোম্পানিটার সাথে এই যে ইস্টার্ন মিল্ক প্রডিউসার কোঅপারেটিভ ইউনিয়ন লিমিটেড, এইটা মিলে 1973 গিয়ে হলো কি, ইস্টার্নটা কি হয়ে গেছে তখন, বাংলাদেশ মিল্ক প্রডিউসার কোঅপারেটিভ ইউনিয়ন। এবং এটা ছিল বঙ্গবন্ধুর একক ইয়ে যে উনি কি করবেন, উনি চিন্তা করলেন যে যেহেতু বাঙালিকে কি করতে হবে, সুষম খাবার খাওয়াতে হবে, তাহলে দুধ এখানে একটা বিশাল বিষয়, তাহলে এইটাকে পেট্রোনাইজ করার জন্য উনি কি করলেন, এই যে যেটা ছিল ইস্টার্ন মিল্ক কোঅপারেটিভ ইউনিয়ন লিমিটেড এইটাকে উনি ট্রান্সফার করলেন কিসে, বাংলাদেশ কোঅপারেটিভ ইউনিয়ন লিমিটেড, অর্থাৎ বামকুল, আমরা নর্মালি বলি কি বামকুল। এবং উনি এটাকে উন্নত করার জন্য 73 থেকে 78 সাল বছর ব্যাপী একটা প্রকল্প হাতে নিলেন। এবং প্রকল্পটা কার আন্ডারে চলবে, সমবায় সমিতির আন্ডারে চলবে। সমবায় সমিতি মানে এটা সমবায়, এটা কারো ব্যক্তিগত নয়, রাষ্ট্রেরও নয়, সমবায় সমিতি। স্টিল নাও তোমরা জানো যে মিলভিটা কারে পরিচালিত হয় বলো তো, কোন মিনিস্ট্রির আন্ডারে, তো বলতে পারবা? বলতে পারবা? ডিএলএস। না না, ডিএলএস না, অবশ্যই ডিএলএস না। সমবায় মন্ত্রণালয় আছে বাংলাদেশে, তোমরা দেখো তো কখনো, সমবায় মন্ত্রণালয়ের আন্ডারে কিন্তু এটা আছে। কোথায় আছে মিলভিটাটা? সমবায় মন্ত্রণালয়ের আন্ডারে কিন্তু এটা পরিচালিত হয়, ঠিক আছে, তখন থেকে, হ্যাঁ তখন থেকে। তারপরে যখন হলো সমবায় মন্ত্রণালয়, তাহলে 73 সালে গভর্নমেন্ট বা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন চিন্তা করলেন যে হ্যাঁ আমাদেরকে কি করতে হবে, বাঁচে ভাতে বাঙালির সাথে সাথে কি করতে হবে, আমাদেরকে দুধ বা অন্যান্য সুষম পুষ্টিকর দিকগুলো দিতে হয়, তখন উনি ওনাকে বেস করে 5 বছর ব্যাপী একটা কি নিলেন, পরিকল্পনা নিলেন এটাকে প্যাট্রোনাইজ করার জন্য, যাতে দুধ সবার জন্য বাংলাদেশ অ্যাভেলেবেল হয়। এবং তারই ফলশ্রুতিতে 1973 সালে এই ইস্টার্ন মিল্ক প্রডিউসার কোঅপারেটিভ ইউনিয়ন এর সাথে আরো দুইটা কোম্পানি যেগুলো ঢাকায় ছিল, এগুলো মিলে হলো বাংলাদেশ কোঅপারেটিভ, কি এটাকে বলে ইস্টার্ন কোঅপারেটিভ, কি বলছে এটাকে, ইনকুল মানে কি, ইস্টার্ন মিল্ক প্রডিউসার কোঅপারেটিভ ইউনিয়ন লিমিটেড, এটা হচ্ছে বামকুল, বাংলাদেশ মিল্ক প্রডিউসার কোঅপারেটিভ ইউনিয়ন লিমিটেড। ইস্টার্নটা শুধু বদলে গেছে বাংলাদেশ, কথা বুঝছে, যেখানে কি আছে ইস্টার্ন মিল্ক প্রডিউসার কোঅপারেটিভ ইউনিয়ন লিমিটেড, এটা হচ্ছে বাংলাদেশ মিল্ক প্রডিউসার কোঅপারেটিভ ইউনিয়ন লিমিটেড। এবং
এইটার যে আগে কিন্তু এটা ব্র্যান্ড নেম, যখন 52 সালে ওই যে কোম্পানিটা কিনে নেয় ইয়ের কাছ থেকে, পায়োনিয়ারের কাছ থেকে, পায়োনিয়ারকে মুখলেসুর রহমানের কাছ থেকে কিনে, তখন এটার ব্র্যান্ড নাম ছিল কিন্তু মিল্কভিটা। পরে তো এটা ইস্টার্ন মিল্ক প্রোডিউসার, এবং 77 সাল থেকে এইটার যে প্রোডাক্টগুলো, এটা মিল্কভিটা নামে এর যে প্রোডাক্ট আছে, প্রোডাক্টগুলো কি নামে আমরা পাই? মিল্কভিটা প্রোডাক্ট, তাই না? আমরা মিল্কভিটা লিকুইড মিল্ক দেখি, আমরা মিল্কভিটা বাটার দেখি, আমরা মিল্কভিটা দই দেখি, তাই না? দেখি কি এগুলো দেখছো? জি ম্যাম। তাহলে এটার ব্র্যান্ড নেম কিন্তু মিল্কভিটা, কিন্তু কার আন্ডারে বিক্রি হয়? এটা বাংলাদেশ মিল্ক প্রোডিউসার কোঅপারেটিভ ইউনিয়ন লিমিটেড। কে উৎপন্ন করে? বাংলাদেশ মিল্ক প্রোডিউসার কোঅপারেটিভ ইউনিয়ন লিমিটেড। অর্থাৎ আমার মনে করো যে একটা কারখানা আছে, কারখানাটা কি সেটা বিষয় নেই, কিন্তু আমি যেটা নাম দিচ্ছি, মানে আমার ব্র্যান্ডের নাম হচ্ছে কি একটা, তাই না? আমি একটা দোকান করলাম, দোকানের নাম একটা দিই, এখানে কি হচ্ছে? সমবায়ের আন্ডারে পরিচালিত একটা, যার মানে যে প্রোডাক্টগুলো তৈরি হয় সেই প্রোডাক্টগুলোর ব্র্যান্ড নেম কি? মিল্কভিটা। ঠিক আছে? তাহলে এই বাংলাদেশ মিল্ক প্রোডিউসার কোঅপারেটিভ ইউনিয়ন লিমিটেডের যে প্রোডাক্টগুলো আমরা পাই, তার ব্র্যান্ড নেম কি? মিল্কভিটা হিসাবে আমরা পাই। এখন এই যে এখানে বলছে যে বাংলাদেশ মিল্ক প্রোডিউসার কোঅপারেটিভ ইউনিয়ন লিমিটেড, পপুলারলি known by its brand name Milkvita, was established by Bangladesh government immediately after the liberation, but based upon the recommendation by UNDP এবং FAO and JANIDA। ঠিক আছে? কাদের যখন বঙ্গবন্ধু যখন চিন্তা করলেন তাকে 5 বছর ব্যাপী একটা আমি নিব যাতে করে আমাদের দেশের দুধ উৎপাদন বাড়ে, তখন উনি সাহায্য নিলেন ইউএনডিপি এবং ড্যানিডা। যারা এটাকে কি বললো, যারা এটা বললো যে এটার প্যাটার্নটা হবে আমুল, ইন্ডিয়ান আনন্দ মিল্ক প্রোডিউসার ইউনিয়ন লিমিটেড। আমুলের নাম তো তোমরা শুনছো, তাই না? আমুলের নাম শুনছো, দেখো না? এই আমুলের প্যাটার্নে এটা করা, সেটা কিরকম? সেখানে হচ্ছে আমুল কিন্তু কারো ব্যক্তিগত সম্পত্তি নয়। আমুলে যেটা হয় যে ওখানে যে লোকাল ফার্মার যারা আছে তারাই কিন্তু ওটার মালিক এক অর্থে, মানে তাদের শেয়ার আছে, তারা দুধ বিক্রি করে, এবং তাদের ভিতর থেকেই কিন্তু বিভিন্ন পরিচালনা পর্ষদের মেম্বার যারা থাকে তারা নিতে। এই আমুলের প্যাটার্নে তারা কি করলো, ড্যানিডা এবং ফাউদেদে বাংলাদেশে এটাকে আমুলের প্যাটার্নে করার জন্য, এবং এটার নাম দিল কোঅপারেটিভ ডেইরি কমপ্লেক্স। কোঅপারেটিভ ডেইরি কমপ্লেক্স যে ডেভেলপমেন্ট প্রজেক্টটা হলো, সেই প্রজেক্টের নাম হলো কোঅপারেটিভ ডেইরি কমপ্লেক্স। এবং এটার উদ্দেশ্য ছিল যে দুধের, তোমরা সবসময় দেখছো যে এখনো কিন্তু আছে যে মিডলম্যান যারা আমাদের কাছে যারা দুধ বিক্রি করে, তারা কিন্তু মিডলম্যান, ম্যাক্সিমাম ক্ষেত্রে বাসায় এসে যারা দুধ দিয়ে যায়, তাদের নিজের গরু আছে কিনা এটা কিন্তু আমরা জানি না। জানি কি? অনেক ক্ষেত্রে জানি না। অনেক ক্ষেত্রে তারা গ্রাম থেকে কি করে দুধটা নিয়ে আসে, এবং দুধটা নিয়ে এসে তারা হচ্ছে মিডলম্যান হিসেবে বিক্রি করে। যদিও এখন প্যাকেট জাত দুধ আমরা অনেকে দেখি, যদি কারো বাড়ি গ্রামে থেকে থাকে দেখবে যে অনেক সময় দুধওয়ালা এসে দুধ দিয়ে যায়। দেখছো কখনো? দেখছো কেউ? জি ম্যাম। তো এই যে যারা নিয়ে আসে, তাদের কিন্তু এতগুলো গরু থাকবে এমন কোনো কথা নেই। তারা কি করে, গ্রামের থেকে দুধ সংগ্রহ করে এটা শহরে এসে বিক্রি করে। তাহলে বিষয়টা যেটা হয় যে আমরা অনেক সময় খারাপ দুধও পাই। খারাপ দুধ বলতে হচ্ছে অ্যাডাল্টারেট মিল্ক, পানি মেশানো দুধ বা অন্যান্য কিছু পাই। আমরা কিন্তু যারা প্রোডাকশন করে তাদেরকে দোষ দিই, অ্যাকচুয়ালি হয়তোবা তারা জানেই না যে তাদের দুধটা, তাদের প্রাইসও কিন্তু কম পাচ্ছে, আবার তারা জানছেও না যে তাদের দুধটা এইভাবে বিক্রি হচ্ছে। তাহলে এই যে মধ্যস্বত্ব ভোগীদের যে এরা তো লাভটা আসলে এরা করে, কারা করে? এই যে যারা মিডলম্যান, তারা সব ক্ষেত্রেই তোমরা ব্যবসায় দেখতেছো, যারা প্রডিউসার, কৃষক খুব দাম কম পড়ছে, মধ্যস্বত্ব ভীষণ লাভ করছে, আমরা কিন্তু আবার লুজার হচ্ছি, তাই না? এই যে এখন দেখো বিভিন্ন প্রাইস, যেমন পেঁয়াজের প্রাইস বলো, এটার প্রাইস বলো, যারা উৎপাদনকারী তারা হচ্ছে একদম কম দাম পায়, এবং আমরা যারা ভোক্তা তারা কিন্তু বেশি দামে কিনি, কিন্তু মাঝখানে লাভটা পায় এই যে মিডলম্যানরা। তো এইটাকে অমিট করার জন্যই যে ফেয়ার প্রাইস টু দ্য পুয়ার, অর্থাৎ যারা উৎপাদনকারী তারা যেন সরাসরি এসে এখানে বিক্রি করতে পারে, সেটা একটা ল্যান্ডলেস মার্জিনাল মিল্ক প্রডিউসিং ফার্মার অফ দ্য রুরাল বাংলাদেশ। অর্থাৎ ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় একটা দুটা গাভী আছে, কিন্তু তারা ল্যান্ডলেস এবং তাদের আয় খুব সীমিত। এই ধরনের লোকেরা যাতে ফেয়ার প্রাইস পায়, এইটার উদ্দেশ্য নিয়ে, এবং সিটি তারা যেন সবসময় একটা হাইজেনিক মিল্ক আমরা পাই, হাইজেনিক এবং ফ্রেশ মিল্ক পাই রিজনেবল প্রাইসে। এইটাকে এই উদ্দেশ্য নিয়ে কিন্তু মিলভিটা গড়তে হয়েছিল। মিলভিটা গড়তে হয়েছিল কেন? এক হচ্ছে যারা পুয়ার ফার্মার, যারা একবারে প্রডিউসার, তারা যেন ফেয়ার প্রাইসটা পায়, অর্থাৎ তারা যেন সরাসরি
এসে দুধটা ওই প্লান্টে দিতে পারে এবং সেখান থেকে আমাদের হাতে যেটা এসে পৌঁছায় সেটা যেন কম দামে এবং হাইজেনিক মিল্ক হয়, সেটা কিন্তু তাদের উদ্দেশ্য ছিল। এবং দেখো, দ্য স্কিম হ্যাড দ্য প্রপোজাল টু এস্টাবলিশ ডেয়ারি প্লান্ট ইন দ্য মিল্ক সারপ্লাস এরিয়া, এবং তারা যেটা চিন্তা করলো যে ৭৩ থেকে ৭৮ পর্যন্ত কোন কোন এলাকায় হবে, পাবনা, টাঙ্গাইল, মানিকগঞ্জ এবং ফরিদপুর, কারণ এইগুলো জায়গাতে মিল্ক প্রোডাকশনে কি ছিল, মিল্ক প্রোডাকশন তাদের যে চাহিদা সেটা, তারপরেও তারা কিছু উদ্বিগ্ন থাকতো, ঠিক আছে, মানে এই এলাকাগুলো তখন ছিল মিল্ক প্রোডাকশনে হাইয়েস্ট। তো এই জায়গাগুলোকে ধরে তারা কিন্তু এটা সৃষ্টি করলো। এখনো এই জন্য তোমরা দেখো পাবনা, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, মানিকগঞ্জ এগুলোতে মিল্ক ভিটার প্লান্ট আছে ফরিদপুর। এবং এই যে প্রজেক্টটা, এটা ফার্স্ট 5 ইয়ার প্ল্যান ছিল কত, ৭৩ থেকে ৭৮ সালে, ৭৩ থেকে ৭৮ সালে, এবং সমবায় মন্ত্রণালয়ের আন্ডারে একটা কোঅপারেটিভ সোসাইটি নামে তারা এটা পরিচালনা করতো। কি নামে পরিচালনা করতো, মানে কোঅপারেটিভ সোসাইটি নামে তারা হচ্ছে কি করে, তারা এই নেটওয়ার্কটাকে পরিচালনা করে। স্টিল নাও এটা কোঅপারেটিভ সোসাইটি নামে নেটওয়ার্কটা পরিচালিত হয়। এবং তারা যেটা করে সেটা হচ্ছে যে ইন্ডিভিজুয়াল ফার্মারের কাছ থেকে, মনে করো তোমার একটা, যেমন তোমার মনে করো যে একটা গ্রাম আছে, এই গ্রামে কিছু লোক দুধ প্রোডাকশন করে, তাহলে তারা কিভাবে কাজটা করে, তারা যেভাবে কাজ করে প্রাইমারি একটা সোসাইটি গঠন করে। কি গঠন করে, প্রাইমারি সোসাইটি। এই প্রাইমারি সোসাইটিতে কারা আসতে পারবে, দেখো প্রাইমারি সোসাইটিতে কারা আসতে পারবে, তারা হচ্ছে যে ফার্মারের কমপক্ষে একটা দুধ দেওয়ার গরু আছে এবং কমপক্ষে বছরে সে ১৫০ লিটার দুধ, কমপক্ষে বছরে ১৫০ লিটার দুধ সে হচ্ছে এই মিল্কভিটাকে দিতে পারবে, তারাই আসলে এখানের মেম্বার হয়। এবং মেম্বার হওয়ার জন্য তোমাকে কি করতে হয়, টাকা অ্যাডমিশন ফি দিয়ে ঢুকতে হয়, ঠিক আছে, ১০ টাকা দিয়ে। মনে করো যে একজন কৃষক আছে যার একটা মিল্কিং কাউ আছে এবং বছরে ১৫০ লিটার দুধ, বছরে ৩৬৫ দিনে কমপক্ষে ১৫০ লিটার দুধ সে উৎপাদন করে, এরকম একজন কৃষক ওই প্রাইমারি সোসাইটির সদস্য হতে পারবে, যাকে প্রথমে ১০ আর ১১ টাকা দিয়ে ওখানে ঢুকতে হবে। এবং এরকম করে ২০ বা ২৫ জন মিলে একটা প্রাইমারি সোসাইটি হয়, যারা কি করে প্রতিদিন সকালে এবং বিকালে দুধ এনে এই যে প্রাইমারি সোসাইটির একজন ম্যানেজার থাকে বা একজন সভাপতি থাকে, তার এখানে মিল্কটা এনে দিচ্ছে, ঠিক আছে, তার এখানে মিল্কটা কি করে, এই যে কাছাকাছি যে চিলিং সেন্টার আছে, মনে করো আপনার শাহজাদপুরে যে চিলিং সেন্টার আছে অথবা মানিকগঞ্জে যে চিলিং সেন্টার আছে, একজন সেটাকে ক্যারি করে, অথবা তারা কোনো লোক ভাড়া করে যারা ভ্যান অথবা ছোট ছোট অন্যান্য যেগুলো এখন ট্রান্সপোর্ট পাওয়া যায়, এই ট্রান্সপোর্টের মাধ্যমে তারা মিল্কটা কালেকশন করে, মানে খুব কাছাকাছি যারা আর কি ওই প্লান্ট থেকে কাছাকাছি, তারা এটা কালেকশন করে সরাসরি মিল্ক প্লান্টে নিয়ে আসে চিলিং। এখানে কিন্তু মিল্কের কি করে, এখানে হচ্ছে মিল্কের টেস্ট করা হয়, টেস্ট করে তারপরে মিল্কের দাম দেওয়া হয় কিসের ভিত্তিতে, তার যে ফ্যাট এবং এসএনএফ পার্সেন্টেজের ভিত্তিতে তার দাম দেওয়া হয়। তার ফ্যাট কত পার্সেন্ট আছে মেনলি এটাই তারা দেখে, এবং ফ্যাট যদি ৪০ টাকা থাকে তার প্রাইস হচ্ছে ৪০ টাকা, ফ্যাট যদি 4.5% থাকে তার প্রাইস হচ্ছে ৪৫ টাকা। এইভাবে তারা হচ্ছে কি, এইভাবে তারা দাম, এইভাবে প্রাইমারি প্রডিউসার মানে এইভাবে প্রাইমারি সোসাইটিটা গঠিত হয়। এবং প্রাইমারি সোসাইটি কিন্তু মেইন যারা হচ্ছে এই দুধটাকে দেয়, দিলে পরে তারা এই যে চিলিং সেন্টার যেগুলো আছে কাছাকাছি, চিলিং সেন্টার মানে তো বুঝোই যে দুধকে ঠান্ডা রাখার উপায় তারা আছে, এই চিলিং সেন্টারগুলো কি করে, এরা সরাসরি এটাকে আবার ঢাকা, তোমরা দেখছো যে বিভিন্ন ধরনের মিল্ক ভিটার গাড়ি, তোমরা দেখছো মিল্ক ভিটার গাড়ি, কেউ দেখছো? টিভিতে দেখছিলাম। জি ম্যাম দেখছি। এই গাড়িগুলোতে তারা আবার কি করে, এই গাড়িগুলোতে তারা আবার ঢাকাতে তোমার পাঠায়, সেখান থেকে যেখানে, আর যদি প্রসেসিং প্লান্ট থাকে প্রসেসিং প্লান্টে পাঠায়, সেখান থেকেই কিন্তু এই যে পাস্তুরিত তরল দুধ বা অন্যান্যগুলো তুমি পাও। আর যদি চিলিং প্লান্ট বা পাস্তুরাইজেশন প্লান্ট, এগুলো কিন্তু আলাদা আলাদা নাম আছে। চিলিং প্লান্ট শুধু মিলটাকে চিল করে রাখবে, নষ্ট যাতে না হয়, আর পাস্তুরাইজিং প্লান্ট হচ্ছে পাস্তুরাইজেশন করে সরাসরি প্যাকেট দুধ তৈরি করে, এরপরে আছে আইসক্রিম, মানে এখান থেকেই আসে। এবং হেড অফিসের নাম কি, দুগ্ধ ভবন, হেড অফিসের নাম কি, মিরপুরে যেটা আছে সেটা হচ্ছে দুগ্ধ ভবন। এবং এটা কিন্তু কোঅপারেটিভ অ্যাক্টস এবং রুলসের, অর্থাৎ সমবায় সমিতির, আমি আগেই বলছি এটা সমবায় মন্ত্রণালয়ের আন্ডারে আছে, তো সমবায় মন্ত্রণালয়ের আন্ডারে আছে। এবং সমবায় সমিতির যে অ্যাক্ট এবং রুলসগুলো আছে, নিয়ম কানুন আছে, তার আন্ডারেই কিন্তু তারা পরিচালিত হয়, তার আন্ডারেই কিন্তু তারা
পরিচালিত হয়, ঠিক আছে, তার আন্ডারে তারা পরিচালিত হয়। এইভাবেই কিন্তু একটা কি হয়, এইভাবেই একটা মিলভিটা আমাদের যেটা আছে সেটা কি হয়, মিলভিটা এইভাবে পরিচালিত হয়। আচ্ছা, মিলভিটা পরিচালিত হলো। তাহলে এইটা ছিল আমাদের ফার্স্ট যে ইয়েটা, ফার্স্ট এইটা ছিল হচ্ছে যে ফার্স্ট যে কোম্পানিটা, সেই কোম্পানি কিভাবে বাংলাদেশের ডেইরি শিল্পের উন্নয়নের, যদি আমরা প্রথম কথা বলতে চাই যে ডেইরি শিল্প কিভাবে তৈরি হলো বা ডেইরি ইন্ডাস্ট্রি কিভাবে তৈরি হলো, ফার্স্ট কিন্তু কি দিয়ে তৈরি হয়েছে, মিলভিটে। এরপরে আমরা আসবো আস্তে আস্তে অন্যগুলোর উপরে। তাহলে আমরা এই মিলভিটের উপর একটা ডকুমেন্টারি দেখবো, এটা কোনো রাজনৈতিক বা অন্য কোনো বিষয় নয়, মিলভিটা থেকে তৈরি করা একটা ডকুমেন্টারি আমরা দেখবো, ঠিক আছে, মিলভিটা থেকে তৈরি করা একটা ডকুমেন্টারি আমরা দেখবো এখন। দেখো একটু, দেখো কিনা আমাকে আমাকে জানায়, ঠিক আছে, দেখো কিনা আমাকে জানায়। শোনা যাচ্ছে? জি ম্যাম। জি ম্যাম। দেখো, এটা হচ্ছে মিলভিটার উপরে একটা ডকুমেন্টারি ওদের থেকে, ম্যাম। ওদের থেকে করা। দেখো, The year 1973. This is the story of a war-ravaged nation. Following the bloodbath of a 9-month-long independence war in 1971, Bangladesh, a new nation, emerged in the global ম্যাম market. সাউন্ড একদম কম। Sheikh Mujibur Rahman, the valiant son of the soul, the pride of the people, was highly recognized as Bangabandhu, or the friend of Bengal, for his outstanding struggle and sacrifice for the betterment of the mass people. Becoming the leader of the war-torn nation, Sheikh Mujibur Rahman moved forward for the socio-economic development of the poverty-stricken and deprived section of the society. Major portions of this destitute were used to lead their life through carrying their business with the domestic cattle. Milk Vita, the unique institution, had been established in such a period to upgrade the living standard of these impoverished peoples. Across the country, Milk Vita has 37 factories, 29 milk chilling factories, and 8 milk and milk product processing factories. At a glance, right now, Milk Vita successfully functions at 7 divisions, 23 districts, 132 upazilas, 490 unions, 2,256 villages of the country. Besides, there are 2,281 primary cooperative societies, which has 96,477 members. 7.55 lakh people are getting direct benefits from these cooperative societies. Milk Vita is cultivating green grass in 2,304 acres of land to ensure food for the cattle. It has also a gardening project in 1,030 acres of land. The organization has initiated its journey with 2 benevolent objectives. Firstly, with the objective of ensuring fair price and sustainable market for the poor, landless, and marginal milk-producing farmers of the rural Bangladesh. And secondly,
to provide the city residents with a regular supply of fresh and hygienic Milk Vita has launched its first ever cooperative society titled Reshombari Cooperative Society in 1973 at the Baghabari Ghat, one of the most milk surplus areas of the country. In the year 1992 and 2007 and 2008 fiscal years, this esteemed award. At present, Reshombari Cooperative Society functions with 155 members and it provides 8,000 liters of milk by collecting it from village primary milk producers twice in a day. Now you are watching that how the members of the cooperative societies are maintaining and milking from the cattle and put the collected milks into the bigger cans. Taking their milk to the primary association office and on behalf of the association, its manager is collecting the milk through measurement. The primary members of the association are being provided proper training for the due maintenance of the cattle through modern and scientific methods. Along with this basic training, they are also being trained up with the process and technique of Medicare, vaccination, medicine at free of cost, cultivation of hybrid crosses. The managers of the nationwide primary cooperative associations upload the collected milk in some 40-liter capacity cans and take those milks through different land and water vehicles to the central milk factory situated in the Baghabari Ghat. But only the supply of milk is not enough. Its standard must be ensured. Milk Vita has highly equipped testing sections in its factories to assess and test the standard of milk.
collected milk is sent to the processing zone after sound test and chemical and microbiological test. The upper cream portion is being separated from the collected milk. Using this cream portion, butter is being produced and packetized in the butter processing zone, whereas ghee or clarified butter marketing in the other section. For the maiden time in Bangladesh, of super instant full cream and fat-free milk powder, which is produced from the liquid milk and without any types of hand touches. Then through tankers to the dairy plant of Dhaka, the second largest milk processing factory of Milk Vita. Dhaka dairy plant is located at Mirpur of the city on some 10 acres of land. This plant initially started with the production capacity of 60,000 liters of milk in a day. The plant was constructed and processed with the assistance of the Danish turnkey dairies of Denmark, and now it can produce around 2 lakh of liters of milk every day. Ice cream with varieties of flavors and different types of sweets like Rashmalai, delicious doi are being produced from this pasteurized liquid milk. The marketing of Milk Vita products are not confined within the city of Dhaka. To ensure proper customer services, Milk Vita management utilizes its skilled manpower
and strict regulations in order to reach the purified milk at Dhaka and its adjacent 20 other zones before 5 at dawn. However, the freezing Chittagong and Sylhet by the evening. Always fresh. Milk Vita. তোমরা দেখেছো? জি ম্যাম। নিজের ফার্ম দিতে ইচ্ছা করতেছে ম্যাম, নিজের নিজের ফার্ম দিতে ইচ্ছা করতেছে এটা দেখার পর থেকে। দিও, সেটা হচ্ছে ব্যাপার। তাহলে বুঝতে পারলো যে মিল্কভিটা কিভাবে কাজ করে, তাই না? মিল্কভিটা কিভাবে কাজ করে এটা তো বুঝতে পারছো, তাই না? তাহলে ডেইরি হিস্ট্রি যেখানে আমরা বললাম যে মিল্কভিটা, এখানে ডেইরি হিস্ট্রি, এরপরে কিন্তু অনেকগুলো আসছে। আমরা কি কি দেখছি? আমরা এখন প্রাণ দেখতেছি, তারপরে আর কি দেখি? রংপুর, তাই না? রংপুর ডেইরিস অনেকগুলো দেখি, কিন্তু মিল্কভিটাই কিন্তু সবগুলো। রেড কাউ। হ্যাঁ, রেড কাউ কিন্তু লিকুইড মিল্ক না এবং দেশীয় না। হ্যাঁ, রেড কাউ সহ তোমরা যেটা রেড কাউ ডানো, এগুলো তো বাইরে থেকে আমদানিকৃত গুঁড়া দুধ, বুঝতে পারছো? এটার সাথে কখনো দেশিটাকে গোলায়ও না, কারণ ওখানে যেটা আসে ম্যাম ফ্রেশ, ফ্রেশ মিল্ক। ফ্রেশের হ্যাঁ। ফ্রেশ মিল্ক যেটা আছে সেটা। তো এইটা ছিল রংপুরে জয়পুরহাটের দিকে একটা আরডি মিল্ক আছে, আরডি মিল্ক। এইটাকে দেখে মানে মিল্কভিটা দ্বারা অনুপ্রাণিত হয়ে এখন যেহেতু মানুষ বিভিন্ন ডেইরি কিন্তু শুরু করছিল, যদিও বিভিন্ন কারণে এখন দেখা যায় যে মিল্কভিটার ওই রেপুটেশন নাই, বা এদের যেটা সমস্যা সেটা হচ্ছে যে যেহেতু এটা সরকার নিয়ন্ত্রিত একটা প্রতিষ্ঠান থেকে আসে, এখানে কিন্তু প্রচার খুব কম। বাদবাকিগুলো যে পরিমাণ প্রচার এবং প্রসার আমরা দেখি, মিল্কভিটা কিন্তু ওই পরিমাণ দেখি না। তারপরে মিল্কভিটা এখন পর্যন্ত বলা যায় যে মানে খাঁটি দুধ উৎপাদনে সর্বশ্রেষ্ঠই বলা যায়, ঠিক আছে? এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ। তো এই ছিল তোমাদের মিল্কভিটার হিস্ট্রি। এখানে কারো কোনো কোশ্চেন আছে কিনা তাহলে আমি একটু বলো। এখানে কারো কোনো কোশ্চেন আছে? এখানে কি কারো কোনো কোশ্চেন আছে? না ম্যাম। না ম্যাম। তাহলে এটা ছিল মিল্কভিটা। এখন মিল্কভিটার ইদানিংকার অবস্থাটা একটু খারাপ, সে খারাপেরও কারণ আছে, যেহেতু এগুলা নিয়ে আমরা আলাপ না করি। এমনিতে কিন্তু মিল্কভিটাই এখন পর্যন্ত বেস্ট সাপ্লাই করে। আমরাও যত ধরনের মিল্কভিটাকে মানে লিকুইড মিল্কের দেখেছি বিভিন্ন জায়গায়, তার থেকে কিন্তু মিল্কভিটা এখনো বেস্ট, ঠিক আছে? মিল্কভিটা এখনো বেস্ট। তাহলে এইটা তো ছিল আমার হচ্ছে যে শুরুটা কিভাবে, যে এখন দেখা যায় যে আরো বিভিন্ন কোম্পানি কি হয়েছে, আরো বিভিন্ন কোম্পানি কিন্তু এখানে চলে এসেছে। সেই কোম্পানিগুলোর নাম তোমরা কয়েকটা বলতে পারবা আমাকে? নাম বলতে পারবা যারা বাংলাদেশি? এই যে তোমরা ডানো, বা তোমরা একটা জিনিস বুঝছো যে ডানো, বা তোমরা ছোটবেলার কি গুঁড়া দুধ খেয়েছো? ডিপ্লোমা, নিডো খাইছি ম্যাম, নিডো। নিডো, নিডো। খাই জি ম্যাম, খাই। হ্যাঁ, এইগুলো কিন্তু সব বাইরে থেকে আসে। তুমি বুঝতেই পারো বাইরে থেকে আসে। বাইরে থেকে আসে মানে আমরা ইম্পোর্ট করি, ঠিক আছে? নেসলে। নেসলে, এগুলো কিন্তু সব ইম্পোর্ট করা জিনিস। ইম্পোর্ট করি, এখানে এসে ইম্পোর্ট করার পর আমাদের দেশে এখানে এসে কোনো জায়গায় কোনোটার কারখানা আছে যেগুলো গুঁড়া করা হয় না। কিন্তু ভালো তুমি কোনটাকে বলবা? যেটা আমার দেশে উৎপন্ন হয় সেটাই তো ভালো, তাই না? এই জন্য কিন্তু এখন দেখো আগের চাইতে গুঁড়া দুধ শুধুমাত্র চা ছাড়া এখন কিন্তু মানুষ কোনটা বেশি খায় বলো তো? লিকুইড মিল্ক। লিকুইড মিল্কটা কেন বেশি খায়? কারণ এটা আমরা ধারণা করি, হ্যাঁ দেখা যায় দু এক সময় যে বিভিন্ন ধরনের এখানে রিলায়েবিলিটি বেশি, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন ধরনের এটা মিক্সচার করতেছে, করতেছে। কিন্তু অ্যাকচুয়ালি যারা প্রোডিউসার তারা কিন্তু এই কাজটা কখনোই করেন। অ্যাকচুয়ালি যারা প্রোডিউসার ম্যাক্সিমাম ক্ষেত্রে যারা এটা করে তারা হচ্ছে মিডল ম্যান, যারা আছে মিডল ম্যান, ঠিক আছে? এরা কিন্তু লাভ বাড়ানোর জন্যই কি করে, এই ধরনের এই ধরনের যে প্রবলেমগুলো, মানে এই যে মনে করেন অনেকে বলতেছে ডিটারজেন্ট মিশায় বা অন্য কিছু মিশায়, এটা কিন্তু এরাই বেশি করে। এখন এটা কি তোমরা দেখছিলা কন্ট্রিবিউশন অফ ডেইরি সেক্টর ইন জি ম্যাম, প্রথমের দিকে। জি ম্যাম। প্রথমের দিকে। তাহলে হ্যাঁ, প্রথমের দিকে আমরা এটা দেখেছিলাম। তাহলে এইটা থাক আজকে হিস্ট্রিটা। পরের দিন আমি পড়াবো অন্য কোম্পানিগুলোর কত পার্সেন্ট করে শেয়ার আমাদের
আছে, অন্য কোম্পানিগুলোর কত পার্সেন্ট করে শেয়ার আমাদের আছে সেটা সামনের দিন আমি করিয়ে দেবো, ঠিক আছে? আর তোমাদের অনেক অনেক বেশি কোর্সও নাই, মোটামুটি শেষ হয়ে আসছে। তোমাদের যেগুলো পড়ানো হয়েছে এগুলোর মধ্যে যদি কোনো প্রবলেম থেকে থাকে তাহলে আমাকে বলবা, ঠিক আছে? এরপরে তোমাদের হয়তো স্যানিটেশন বা অন্য কিছু আছে। তোমাদের তো ইয়ে পড়ানো হয়েছিল তাই না, যে ফিডিং কাফ শিডিউল পড়ানো হয়েছিল তাই না? কাফের ফিডিং পড়ানো হয়েছিল, জি ম্যাম। আর থাম রুলটাও পড়ানো হয়েছিল তাই না? এরপরে আমরা স্যানিটেশনটা একটা দেখবো, তারপরে হচ্ছে যে তার ডিসপ্লে, তারপরে তো তোমার মেমারি গ্ল্যান্ডও পড়ানো হয়েছিল তোমাদের তাই না? জি ম্যাম, মেমোরি গ্ল্যান্ড ওকে, ঠিক জি আছে। ম্যাম। সামনের দিন কারো যদি কোনো কোশ্চেন থেকে থাকে সেই কোশ্চেনগুলো আমাকে করবে, ঠিক আছে? আমি দিয়ে দিচ্ছি। আজকের পিডিএফটা ম্যাম, হ্যাঁ এখনই আমি দিয়ে দিচ্ছি, পিডিএফটাও দিয়ে দিচ্ছি, ওইটাও দিয়ে দিচ্ছি। ভিডিওটা। ভিডিও, ঠিক আছে? তাহলে সবাই ভালো থাকো, হ্যাঁ? জি ম্যাম, আদাব ম্যাম। ম্যাম নমস্কার। আসসালাম।